বন্ধুরা, ভারতীয় সিনেমায় অ্যাকশন ছবির সংজ্ঞা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে। বড় বড় স্টান্ট, দুর্দান্ত ভিজুয়াল এবং চমৎকার ফাইট সিকোয়েন্স এখন সাধারণ বিষয় হয়ে উঠেছে। কিন্তু তারপর এলো সোনু সুদের পরিচালিত প্রথম সিনেমা ফতে। এই সিনেমাটি শুধু সীমানা পার করেই থেমে থাকেনি, বরং সেটিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। এই অ্যাকশন থ্রিলার শুধুমাত্র রোমাঞ্চকর নয়, এর সঙ্গে গভীর আবেগের মিশ্রণও রয়েছে। অ্যাকশন, সাসপেন্স এবং মিউজিকের এক অসাধারণ সংমিশ্রণ ফতেকে ভারতীয় সিনেমার এক নতুন উদাহরণে পরিণত করেছে। চলুন শুরু করি ফতে মুভির এক্সপ্লেনেশন ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই রকম লেটেস্ট এবং ফ্রেশ কন্টেন্ট পেতে পারেন। সিনেমার গল্প শুরু হয় ফতে সিং নামে এক স্পেশাল এজেন্টকে দেখিয়ে। সে একটি স্পেশাল অপারেশন এজেন্সির জন্য কাজ করে। মিশনে যাওয়ার আগে সে এই এজেন্সি সম্পর্কে জানাচ্ছে। এটি এমন একটি এজেন্সি যেখানে কোনো মেডেল পাওয়া যায় না, আর যদি ধরা পড়ে তবে ধরে নিতে হবে যে আপনি একজন সাধারণ মানুষ যার এজেন্সির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরপর ফতে সিং একটি বড় হোটেলে পৌঁছায়। সেখানে গিয়ে সে অনেক মানুষকে প্রচন্ডভাবে মারতে শুরু করে এবং শেষে জানায় এই গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয়। গল্পটি ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। 1 মাস আগের দৃশ্য দেখানো হয়। পাঞ্জাবের মোগা গ্রামের একটি দৃশ্য উঠে আসে। সেখানে জানা যায় যে ফতে সিং বহু আগেই এজেন্সি ছেড়ে দিয়েছে এবং এখন সে সেই গ্রামেই বসবাস করছে। ফতে সিং সেই গ্রামে একটি ছোট ডেইরি ফার্ম চালায়। তার কোনো পরিবার নেই, তাই সে নিমরিত নামের একটি মেয়ের বাড়িতে ভাড়া থাকে। নিজের পুরনো জীবনকে পুরোপুরি ভুলে গিয়ে সে একটি সাধারণ জীবন বেছে নিয়েছে, যা সে বহু আগে থেকে চেয়েছিল। শান্তিপূর্ণ এই জীবনই এখন তার পছন্দ। ফতে সিং এর গল্প খুবই সহজভাবে এগোতে থাকে। সে প্রতিদিন সকালে তার ডেইরি ফার্মে যায় এবং নিজের কাজ সম্পন্ন করে। নিমরিত ফতেহকে নিজের ভাইয়ের মতো মনে করে। নিমরিত তার গ্রামে লোকজনের জন্য লোন অ্যাপের মাধ্যমে লোন অনুমোদন করিয়ে দেয়। গল্পটি এখান থেকেই শুরু হয়। এই টেক লোন অ্যাপের মাধ্যমে মানুষ লোন পায় ঠিকই, কিন্তু সুদের হার এত বেশি থাকে যে লোকজন সেই লোন শোধ করতে পারে না। এর পরপর ওই লোন অ্যাপের মূল হোতারা লোকজনকে হুমকি দিতে শুরু করে। এমন অবস্থায় নিমরিত এর কাছে অনেক অভিযোগ আসতে শুরু করে। গ্রামবাসীরা লোনের কারণে অসহায় হয়ে পড়ে এবং নিমরিত বাধ্য হয় দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিতে, কারণ গ্রামে যারা লোন নিয়েছে তাদের কষ্টের টাকার দায়িত্ব সম্পূর্ণ নিমরিত এর উপর। এরপর নিমরিত এর কাছে একটি মেয়ের নাম খুশি বার্তা আসে। খুশি জানায় যে যারা এই লোন অ্যাপ চালায় তাদের সঙ্গে নিমরিত এর দেখা করানোর ব্যবস্থা করতে পারে, কিন্তু এজন্য নিমরিতকে দিল্লি যেতে হবে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে গ্রামে কিছু মানুষ আত্মহত্যার পথে এগোতে থাকে, তাই নিমরিত দিল্লি যাওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না। এরপর আমরা পরিচিত হই রাজার সঙ্গে, যিনি এই সাইবার মাফিয়ার প্রধান। রাজা পুরো দেশে টেক লোন অ্যাপের নেটওয়ার্ক চালাচ্ছে। তার বহু ভুয়া অ্যাপ এবং সাইবার ফ্রডের মাধ্যমে সে মানুষের কাছ থেকে টাকা লুটে নেয়। এই কারণে নিমরিত এবং তার গ্রামের লোকজনও এই টেক স্কিমের ফাঁদে পড়েছে। নিমরিত এর মা এরপর ফতে সিং এর কাছে সাহায্যের জন্য আসে। তিনি জানান নিমরিত কয়েকদিন আগে দিল্লি গিয়েছে, কিন্তু এখনো ফেরেনি। ফতে সিং এরপর জানতে পারে যে এই ফেক অ্যাপ শুধু তাদের গ্রামে নয়, বরং পুরো দেশে প্রতারণা চালাচ্ছে। সবকিছু বোঝার পর ফতে সিং সিদ্ধান্ত নেয় দেশকে এই প্রতারণা থেকে বাঁচানোর জন্য তাকে গ্রাম ছাড়তে হবে। যেহেতু সে আগে থেকেই একজন স্পেশাল এজেন্ট ছিল, এবার সে আবার নিজের পুরনো জীবনে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। ফতে সিং, তিনি এক সময় একজন বিশেষ এজেন্ট ছিলেন, পরিস্থিতির গুরুত্ব বুঝে দিল্লি পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর তার কাছে খুশি নামে এক হ্যাকার মেয়ের ফোন আসে। খুশি জানায় যে সে নিমরিত সম্পর্কে সবকিছু জানে এবং বলে যে ফতে সিং তার কাছে আসার আগে অন্য কেউ যেন তাকে খুঁজে না পায়।
এরপর ফতেহ সিং খুশির সঙ্গে দেখা করতে যায়। খুশি জানায় যে সে একজন দক্ষ হ্যাকার এবং সেই নিমরিতকে দিল্লি আসতে বলেছিল, কারণ খুশি চায় এই প্রতারকদের মুখোশ খুলে ফেলতে। খুশি ইতিমধ্যেই রাজার সাইবার মাফিয়ার তথ্য হ্যাক করে ফেলেছে, যার ফলে পুরো মাফিয়া তার পেছনে লেগেছে। খুশি আরো বলে, নিমরিত এখন চাড্ডা নামে এক ব্যক্তির কাছে বন্দী রয়েছে। চাড্ডা পুরনো দিল্লির সঙ্গম টকিজের কাছে থাকে। এরপরে ফতেহ সিং চাড্ডার সঙ্গে দেখা করতে সোজা সেখানে যায়। সেখানে গিয়ে ফতেহ দেখে যে প্রচুর বেআইনি কাজ চলছে। চাড্ডার সঙ্গে কথা বলতে গিয়ে সে জানতে চায় নিমরিত কোথায় আছে। ফতেহ তাকে একটি চুক্তি অফার করে। সে চুপচাপ নিমরিতকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাবে এবং চাড্ডার বেআইনি কাজের কথা কাউকে বলবে না। কিন্তু চাড্ডা এই প্রস্তাব মানতে চায় না। সে অহংকার করে ফতেহ সিংকে হুমকি দেয় যে যদি সে এখান থেকে না যায় তবে ফতেহ এবং নিমরিত দুজনকেই মেরে ফেলা হবে। চাড্ডা ও তার লোকেরা নিমরিত সম্পর্কে বাজে কথা বলতেও শুরু করে। এসব শুনে ফতেহ সিং প্রচন্ড রেগে যায়। চাড্ডা এবং তার লোকেরা ফতেহকে আটকানোর প্রস্তুতি নিলেও ফতেহ একজন স্পেশাল অপস এজেন্ট হওয়ায় তাদের চরম নিষ্ঠুরভাবে মেরে ফেলে। এরপরে চাড্ডার মোবাইল থেকে সব ডাটা কপি করে তার মোবাইল নিয়ে নেয়। পরের সিনে ফতেহ সিং খুশির সাথে দেখা করে। তখন খুশি বলে, তুমি একা এতজন লোককে কিভাবে হত্যা করলে? তখন ফতেহ সিং তার অতীতের কথা বলতে শুরু করে। ফতেহ সিং একসময় একটি এজেন্সির জন্য কাজ করত। তার কাজ ছিল একটি ছবি পাওয়া, তারপর একটি ফোন আসতো যেখানে জানানো হতো তাকে কাকে হত্যা করতে হবে। সেই ছবিতে টার্গেটের চেহারা থাকতো। ফতেহ জানতো না এজেন্সিকে চালায় বা কার জন্য কাজ করে। একদিন সে তার শেষ মিশনের কথা জানায়, যেখানে তাকে আমেরিকা থেকে ভারতে অত্যন্ত গোপনীয় কিছু ফাইল নিয়ে আসতে হয়েছিল। মিশনের সময় তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, তবে সে উপলব্ধি করে এই কাজ তাকে শান্তি দেয় না। তাই এজেন্সি ছেড়ে দিয়ে পাঞ্জাবের মোগা গ্রামে ফিরে যায়। সে চেয়েছিল শান্তি এবং একটি সাধারণ জীবন, যা সে গ্রামে পেয়েছিল। মোগাতে সে শান্তিতে থাকতে শুরু করে, কিন্তু তার চারপাশের মানুষ যদি শান্তিতে না থাকে তবে সেও থাকতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় নিমরিতকে বাঁচাবে। কিন্তু এখনকার পরিস্থিতি তাকে আবার লড়াইয়ের ময়দানে ফিরিয়ে এনেছে। এদিকে সঙ্গম টকিজে ঘটে যাওয়া ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইন্সপেক্টর বর্ষার সিসিটিভির ফুটেজ থেকে জানতে পারে যে ঘটনাস্থলে ফতেহ সিং উপস্থিত ছিল। যদিও এটি সরাসরি প্রমাণ করে না যে ফতেহ সিংই অপরাধ করেছে, বর্ষাস তার উপর নজর রাখতে শুরু করে। অন্যদিকে রাজার সাইবার মাফিয়া চাড্ডার হত্যার পিছনে কে আছে তা বের করার দায়িত্ব সত্যপ্রকাশকে দেয়। সত্যপ্রকাশ অত্যন্ত বিপজ্জনক এবং চতুর ব্যক্তি, এবং তাকে হালকাভাবে নেওয়া যাবে না। খুশি ফতেহ সিং এর ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন। বুঝতে পারে যে সঙ্গম টকিজের ঘটনার পেছনে তারই হাত রয়েছে। সে ফতেহকে সতর্ক করে এবং তাকে বলে যে এখন বাইরে ঘোরাফেরা করলে পুলিশ তাকে ধরতে পারে। তাই খুশি তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সাইবার মাফিয়ার কাজকর্ম সম্পর্কে সবকিছু জানায়। খুশি জানায় এই মাফিয়া শুধু লোন প্রতারণা করছে না, তারা আস্তে আস্তে পুরো দেশকে ধ্বংস করছে। এই কথোপকথনের সময় খুশি ফতেহের জীবনের গভীর সত্য জানতে চায়। ফতেহ সিং নিজের অতীত সম্পর্কে বলে যে সে একজন বিশেষ অপস এজেন্ট ছিল। সে দেশের জন্য সবকিছু বাজি রাখতে প্রস্তুত ছিল, কিন্তু তার পরিবার এবং প্রিয়জনকে হারানোর পর সে নিজের জীবন থেকে সরে আসার এবং একটি শান্তিপূর্ণ জীবনের সন্ধান করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে পরিস্থিতি এখন বদলে গেছে। ফতেহ জানে যে এই সাইবার মাফিয়াকে থামানো তার দায়িত্ব। খুশি তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় এবং বলে যে তার হ্যাকিং দক্ষতা দিয়ে সে তাকে সাহায্য করবে। এদিকে খুশি ফতেহ সিংকে বলে এই সাইবার মাফিয়ারা কিভাবে কাজ করে। তাদের বড় একটি দল আছে যারা হাইটেক হ্যাকার দিয়ে পুরো দেশকে নিজেদের দখলে রাখে। খুশি একবার তাদের হ্যাক করেছিল, এজন্য তারা এখন খুশির পেছনে লেগেছে। ফতেহ সিং বুঝতে পারে এটি কোনো ছোট সমস্যা নয়,
সে তার পুরনো এজেন্সির বসের কাছে যায় এবং সত্যপ্রকাশ সম্পর্কে জানতে চায়। বস তাকে জানায় সাইবার মাফিয়া দেশের জন্য বড় হুমকি এবং তাদের ধ্বংস করতেই হবে, নয়তো তারা পুরো দেশকে ধ্বংস করে দেবে। বস সত্যপ্রকাশের অবস্থান সম্পর্কে জানায় সে এখন দুবাইতে আছে। পরে আমরা সত্যপ্রকাশকে দেখি সে খুশি এবং ফতেহ সিংকে খুঁজছে এবং তাদের হত্যা করতে চায়। কিন্তু তার আগে ফতেহ সিং সামনে এসে বলে, তুই আমাকে খুঁজছিলি তাই না? এখন আমি এসে গেছি। ফতেহ সিং সত্যপ্রকাশকে তার অতীতের গল্প শোনায়। সে বলে ছোটবেলায় একজন ছেলে তার বাবাকে হত্যা করেছিল। ধীরে ধীরে সে অপরাধে অভ্যস্ত হয়ে ছোটখাটো ক্রিমিনাল হয়ে ওঠে। সময়ের সাথে সাথে সে বড় হয়ে সত্যপ্রকাশ নামে পরিচিত হয়। ফতেহ সিং এই গল্পের শেষে সত্যপ্রকাশকে বলে, তোমাকে হত্যা করা আমার জন্য খুব সহজ। আমার শুটাররা এক ঝটকায় তোমাকে শেষ করে দিতে পারে। তবে আমার উদ্দেশ্য তোমাকে মারা নয়, বরং নিমরিতকে খুঁজে বের করা এবং তাকে বাঁচানো। এই কথা বলেই ফতেহ সিং সত্যপ্রকাশকে জীবিত রেখে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে ফতেহ সিং সত্যপ্রকাশের সমস্ত লোকজনকে হত্যা করে। সত্যপ্রকাশের কাছে এটি ছিল একটি বড় ধাক্কা, কারণ এত কাছাকাছি এসে কেউ তার বিরুদ্ধে এমন সাহস দেখায়নি। সত্যপ্রকাশ ঘটনা সম্পর্কে রাজাকে জানায়। যদিও রাজা ফতেহ সিংকে সাধারণ একজন মানুষ ভেবেছিল, তবে এখন বুঝতে পারে সে অত্যন্ত বিপজ্জনক। রাজা তখন ফতেহ সিংকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করে। এরপর দেখা যায় রাজার লোকজন খুশিকে ধরে ফেলে। যখন তারা খুশিকে নিয়ে যাচ্ছিল তখন ফতেহ সিং হঠাৎ উপস্থিত হয়। যদিও খুশি ভেবেছিল ফতেহ এখানে নেই, কিন্তু ফতেহ সিং রাজার লোকজনকে নির্মমভাবে মারতে শুরু করে। খুব সহজেই ফতেহ সিং সবাইকে পরাস্ত করে ফেলে। এই ঘটনার পর রাজা ফতেহ সিং এর বিরুদ্ধে আরো বড় পরিকল্পনা করে। সে দেশের সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে নেয় এবং প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেয়। ধনী হোক বা গরিব, সবার অ্যাকাউন্ট শূন্য করে দেয় রাজার সাইবার মাফিয়া। পুরো দেশ আতঙ্কিত হয়ে পড়ে। কেউ বুঝতে পারে না কিভাবে এটি ঘটছে। কিন্তু এখানেই রাজা থেমে থাকে না। সে এআই প্রযুক্তি ব্যবহার করে ফতেহ সিং এর একটি ক্লোন তৈরি করে এবং একটি ডিপফেক ভিডিও বানায়। এই ভিডিওটি ফতেহ সিং নিজেকে দোষী বলে স্বীকার করছে এবং বলছে যে সে ও তার সঙ্গী খুশি মিলে দেশের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করেছে। এই ভিডিও খুব দ্রুত ভাইরাল হতে থাকে। ভিডিওটি এতটাই ছড়িয়ে পড়ে যে পুলিশ ফতেহ সিং এবং খুশি উভয়ের পিছনে লেগে যায়। ভিডিওতে ফতেহ সিং খুশির নামও উল্লেখ করে, যার ফলে খুশিও বিপদে পড়ে। ফতেহ সিং এবং খুশি নিজেদের বাঁচাতে বাঁচাতে খুশির হ্যাকার দলের কাছে পৌঁছায়। খুশির একটি ছোট দল আছে যারা ভিডিওটি বিশ্লেষণ করে বলে এটি একটি ডিপফেক ভিডিও এবং প্রযুক্তি দিয়ে এটি প্রমাণ করা সম্ভব। কিন্তু সাধারণ মানুষ এই মিথ্যা ভিডিওতে বিশ্বাস করতে শুরু করেছে। এরই মধ্যে ফতেহ সিং এর কাছে সত্যপ্রকাশ ফোন আসে। সত্যপ্রকাশ তাকে মনে করিয়ে দেয় যে সে নিমরিতকে বাঁচানোর জন্য এসেছিল, কিন্তু এখন সে ভুল পথে চলে গেছে। এরপর ফতেহ সিং এবং খুশি একটি লিংক পায়। লিংকে ক্লিক করার পর তারা দেখতে পায় যে নিমরিতকে অনলাইন কিলিং এর মাধ্যমে হত্যা করা হবে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে এবং যদি ভিডিওটি 20 লাখ ভিউ পায় তাহলে নিমরিত বিদ্যুৎ শক খেয়ে মারা যাবে। খুশির হ্যাকার দল এই ভিডিওর আইপি ঠিকানা ট্রেস করতে ব্যর্থ হয়। তাদের চোখের সামনে নিমরিত মারা যায়, যা ফতেহ সিং এর জন্য অনেক কষ্টের। সে নিমৃতের মাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে নিমরিতকে নিরাপদে ফিরিয়ে আনবে। নিমরিত এর মৃত্যুর পর ফতেহ সিং বুঝতে পারে যে তাকে কি করতে হবে। সে সরাসরি সত্যপ্রকাশের বিল্ডিং এ পৌঁছায়। সেখানে গিয়ে সে প্রথমে সত্যপ্রকাশের লোকদের নির্মমভাবে খুন করে। অন্যদিকে সত্যপ্রকাশ জানতো যে ফতেহ সিংহ তার কাছে আসবে এবং তার লোকদেরও হত্যা করবে। এরপর ফতেহ সিংহ এবং খুশি সত্যপ্রকাশের আস্তানায় পৌঁছে যায়। ফতেহ খুশিকে তার সঙ্গে নিয়ে গিয়েছিল কারণ যত টাকা লুট করা হয়েছে সেগুলোর আইপি অ্যাড্রেস এবং ট্রানজাকশন আইডি ব্যবহার করে সমস্ত টাকা হোল্ড
করা সম্ভব। সেখানে পৌঁছে ফতেহ দেখে অনেক লোক রয়েছে, কিন্তু একাই সে সবাইকে হত্যা করে। খুশি তাদের সিস্টেম হ্যাক করে সমস্ত টাকা হোল্ড করে দেয় এবং তখন শেষে দেখা যায় সত্যপ্রকাশ খুশিকে ধরে ফেলে। এখানে সেই বিশেষ চেয়ারটি রয়েছে যেখানে অনলাইন কিলিং এর মাধ্যমে লোকজনকে হত্যা করা হয়। ফতেহ প্রথমে সত্যপ্রকাশের কাঁধে গুলি করে এবং পরে তাকে সেই চেয়ারে বসিয়ে অনলাইন কিলিং এর মাধ্যমে মেরে ফেলে। শেষে রাজার কাছেই শুধু ফতেহের পৌঁছানো বাকি আছে, তবে রাজার কাছে পৌঁছানোর জন্য তাকে 200 জনের মুখোমুখি হতে হয়। ফতেহ কিছু না ভেবে ভিতরে ঢুকে পড়ে এবং সবাইকে হত্যা করতে থাকে। সিনেমার শুরুর দৃশ্যটি এখানে পুনরাবৃত্ত হয়। সেখানে ফতেহ সিংহ 100 জনকে হত্যা করেছিল, কিন্তু এবার সে আরো 100 জনকে মেরে মোট 200 জনকে হত্যা করে। শেষ পর্যন্ত ফতেহ সিং মুখোমুখি হয় রাজার সঙ্গে। রাজা ফতেহকে জানায় যে ফতেহ যে এজেন্সির হয়ে কাজ করত, সেই একই এজেন্সির হয়ে রাজাও এক সময় কাজ করত। তারা একটি ছবি পেত এবং পরে একটি ফোন আসতো। রাজা সেই এজেন্সি ছেড়ে দিলেও এখনো একই কাজ করছে, তবে সরাসরি না করে লুকিয়ে কাজ করছে। শেষে রাজা ফতেহ সিংহকে বলে যে যদিও সে খারাপ, তার জীবন খুব সুখের এবং তার কাছে প্রচুর টাকা রয়েছে। সে বলে, আমি সারা দেশকে আমার আঙুলের ইশারায় নাচাচ্ছি। কিন্তু ফতেহ সিংহ তাকে হত্যা করার আগে শুধু একটাই কথা বলে, প্রত্যেক রামায়ণে রাবণের মৃত্যু অবশ্যম্ভাবী। সিনেমার শেষে দেখা যায় খুশি লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছে, কিন্তু শেষমেশ সে ফতেহ সিংহের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। শেষ দৃশ্যে দেখা যায় তাদের দুজনের ওপর একটি বন্দুক তাক করা হয়েছে, তবে এটি কে ছিল তা জানা যায় না। এই ছোট্ট দৃশ্যটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে ফতেহ 2 আসতে চলেছে। বন্ধুরা, আমরা জানতাম যে নায়ক শেষমেশ জিতবে, তবে সে এমন ভাবে লড়বে তা কল্পনাও করা যায়নি। ফতেহ সিংহের দুর্ধর্ষ অ্যাকশন আপনাকে এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলতে দেবে না। সাইবার ক্রাইম উন্মোচনের জন্য সোনু সুদ হাজির হয়েছেন এই সিনেমায়। পুরো সিনেমা জুড়ে অ্যাকশন এবং সাসপেন্সের মিশেলে তৈরি হয়েছে এক অনবদ্য অভিজ্ঞতা। সোনু সুদকে এখানে ইন্ডিয়ান জন উইক বলে মনে হবে। তার অভিনয়, অ্যাকশন এবং পরিচালনা সবকিছুই প্রশংসার যোগ্য। এই সিনেমায় শুধু অ্যাকশন নয়, বরং একটি শক্তিশালী প্লটও রয়েছে। গল্পে সাইবার ক্রাইমের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরা হয়েছে। যদিও গল্পের শুরুটা আরেকটু ভালোভাবে উপস্থাপন করা যেত, বিশেষত নিমৃতের চরিত্রের ড্রামে সাইবার ক্রাইমের বিরুদ্ধে লড়াই শুরু করার অংশটি। তবু ফিল্মের অ্যাকশন দৃশ্যগুলো অসাধারণ। সোনু সুদকে একদম স্বাভাবিকভাবে দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে দেখা যায়। কিছু দৃশ্য এবং ফাইটিং স্টাইল আপনাকে হলিউডের জন উইক এবং রণবীর কাপুরের অ্যানিমাল ছবির কথা মনে করিয়ে দেবে। সিনেমায় ছোট ছোট কমেডি মোমেন্টস রয়েছে, যা মাঝে মধ্যে দর্শকদের হাসতে বাধ্য করে। আর শেষ দৃশ্যে হানি সিং এর গান হিটম্যান সিনেমাটিকে একটি দারুণ উপসংহার দেয়। এই সিনেমাটি দেখার অভিজ্ঞতা দারুণ হবে, বিশেষ করে যদি আপনি অ্যাকশন এবং থ্রিলার পছন্দ করেন। এই সিনেমা সোনু সুদের ক্যারিয়ারের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে। ফতেহ সিংহ চরিত্রে সোনু সুদকে অসাধারণ লাগছে। চরিত্রের প্রয়োজন অনুযায়ী তার বডি ল্যাঙ্গুয়েজ এবং আত্মবিশ্বাস যথেষ্ট প্রশংসনীয়। তিনি না অতিরিক্ত অভিনয় করেছেন, না খুব কম। জ্যাকলিনের কথা বললে, তিনি একজন এথিক্যাল হ্যাকার চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় গড়পড়তা হলেও অবাক করা বিষয় যে এত বছর হিন্দি সিনেমায় কাজ করার পরও তিনি তার উচ্চারণে উন্নতি করতে পারেননি। দিল্লির মেয়ে যখন আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে, তা কিছুটা অস্বাভাবিক লাগে। সিনেমায় 2টি বড় মুখ রয়েছেন, নাসিরুদ্দিন শাহ এবং বিজয় রাজ। কম স্ক্রিন টাইম থাকা সত্ত্বেও তারা তাদের জায়গা পাকা করে নিয়েছেন। নাসিরুদ্দিন শাহের চরিত্র রাজা এই গল্পের মূল ভিলেন। বিজয় রাজের চরিত্র তার ভূমিকা যথাযথভাবে পালন করেছে। 2 অভিনেতাই তাদের অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেছেন। এই সিনেমার মাধ্যমে সোনু সুদ তার পরিচালনার অভিষেক করেছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনার ক্ষেত্রেও
তিনি দর্শকদের মন জয় করতে সক্ষম। ডিরেকশনের দিক থেকে সিনেমাটি কোনোভাবেই হলিউডের অ্যাকশন সিনেমার থেকে কম মনে হয় না, যদিও এটি আরো বেশি ইমোশনাল এবং সমৃদ্ধ হতে পারত। তবে অ্যাকশন দৃশ্যগুলোর পরিচালনা চমৎকার। কোনো কাট ছাড়া দীর্ঘ ওয়ান টেক অ্যাকশন দৃশ্যগুলো আপনাকে সম্পূর্ণভাবে ধরে রাখবে। লেখক ও পরিচালক হিসেবে সোনু সুদ সাইবার মাফিয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছেন। ভবিষ্যতে এর ভয়াবহ ঝুঁকির বিষয়ে তিনি দর্শকদের সতর্ক করার চেষ্টা করেছেন। সিনেমায় দেখানো হয়েছে কিভাবে মোবাইল ফোনের লুপহোলের কারণে সহজ সরল মানুষ সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে যায়। শেষে শুধু একটাই কথা বলা যায়, সিনেমার প্রথম অ্যাকশন দৃশ্যটি এতটাই রোমাঞ্চকর যে এটি পুরো সিনেমার মেজাজ সেট করে দেয়। বন্ধুরা, এই ব্যাখ্যাটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে করে আপনাদের কাছে আরো নতুন ও তাজা কন্টেন্ট পৌঁছে যাবে।